আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার বড় শুকরিয়া হচ্ছে আমরা অনলাইন ক্লাসে প্রতিদিন রুটিন অনুযায়ী একত্রিত হতে পারছি। তো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গতদিন যে পড়িয়েছি তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা গতদিন আমরা পড়িয়েছিলাম, তার কিছু বাকি অংশ আছে, আমি সেটা পড়াবো। তার মধ্যে মনে হয় তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিবারের পরিবারের ধরনের ব্যাখ্যা করো, আর হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লেখো। আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করেছো। পার্ট যে 4 সেটা আজকে আমরা একটু আলোচনা করব। পার্ট 4-এ আমরা সবাই আগে খাতা কলমটা নিয়ে আমরা সবাই তৃতীয় অধ্যায় পরিবারের শিশুর বেড়ে ওঠা আমরা কি পড়ছিলাম সবাই লিখে ফেলে। পরিবারে শিশুর বেড়ে ওঠা। পরিবারের শিশুর বেড়ে ওঠা আজকে আমরা পড়ব পার্ট 4। ঠিক আছে, আজকে আমরা পড়ব পার্ট 4। তাহলে পার্ট 4-এ কি আছে? শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। আমরা সবাই লিখব শিশুর সামাজিকীকরণে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। ঠিক আছে, তাহলে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ও তাদের সম্পর্কের পারস্পরিক যে সম্পর্ক তাদের ভূমিকা কি? একজন শিশু সামাজিকীকরণ হিসেবে নিজেকে তৈরি করতে গড়ে তুলতে তার পরিবারের সদস্যদের ভূমিকা কি? ঠিক আছে, পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশুর জীবনের ভালো খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। আমি গতদিন ক্লাসে বলেছি পরিবার হচ্ছে আমার মূল ভূমিকা পালন করে একজন শিশুর সামাজিকীকরণ হতে শিশুকে। কারণ আমি পরিবার থেকে যদি ভালো শিক্ষা পাই সেটা আমার ভালো একটা সামাজিকীকরণ হিসেবে আমি তৈরি হব, আর যদি খারাপ শিক্ষা পাই ছোটবেলা থেকে খারাপ অভ্যাস পরিবার থেকে গড়ে ওঠে তাহলে সেই শিশু অবশ্যই খারাপভাবে তার আচরণটা গড়ে তুলবে। তাহলে এই ক্ষেত্রে একজন শিশুর সামাজিকীকরণে নিজেকে তৈরি করতে তার পরিবারের ভূমিকা হচ্ছে মূল ভূমিকা। হ্যাঁ, পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আমরা এই পাঠে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে জানব। একজন শিশু যদি তার পরিবার থেকে নীতিগতভাবে বড় হয়, তার মধ্যে নাগরিক যে চেতনা তার পরিবার থেকে তৈরি হয়, সেটা সহযোগিতার যে মনোভাব, পারস্পরিক মধ্যে ভালোবাসার সৌহার্দ্যপূর্ণতা, সহযোগিতার যে তার মধ্যে শিক্ষাটা সে পরিবার থেকে পায়, তাহলে তার মধ্যে তার বেড়ে ওঠার মধ্যে তাহলে
সে ভালো কিছু তার সমাজ দেশকে দিতে পারবে। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, তারপর হচ্ছে যে আত্মত্যাগ, নিজে ত্যাগ করা মানুষের জন্য। তাহলে ভালোবাসা এসব তার পরিবার থেকে তার জন্মাতে হবে। পরিবার থেকে যদি তার এগুলা শিক্ষাটা সে লাভ না করে পরবর্তী জীবনের মধ্যে তার কখনো ভালো কিছু সে অভ্যাস গড়ে তুলতে পারবে না। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্যে দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশু যখন ছোট থাকে তার পরিবারের মধ্যে যদি সে ভালো কিছু দেখে তাহলে তার মধ্যে সেটা ক্রিয়েট হয়, হ্যাঁ, ওটা প্রভাব বিস্তার করে, সে ভালো শিক্ষাটাই সে গ্রহণ করে। সে খারাপ কিছু দেখলে সে ওভাবে সে বড় হয়, সে খারাপ শিক্ষাটা গ্রহণ করেই সে বড় হয়। তাহলে শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তার মা বাবা। মা বাবা দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। সুতরাং শিশুর সামাজিকীকরণে প্রথম সূত্রপাত ঘটে মার কাছে। মা শিশুর খাদ্য অভ্যাস গঠন করে। শিশুর ভাষা শিক্ষা প্রথম মাধ্যম হলো মা। সে মায়ের কাছে বেশিরভাগ থাকে, তার মার কাছ থেকে সে বেশিরভাগ শিক্ষা লাভ করে। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর খাদ্য অভ্যাস আচরণের প্রতি তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা ছাড়াও শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। তার যে ভাষা, তার যে আচরণ, তার যে অভ্যাসগুলো প্রথম সে মায়ের কাছ থেকে সেগুলো শিক্ষা লাভ করে। তাহলে এই সময় শিশু মনের প্রভাব ফেলে যা তার আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাহলে সে কোন শিক্ষাটা তার পরিবার থেকে গ্রহণ করলো, তার মায়ের কাছ থেকে সে কোন শিক্ষাটা গ্রহণ করলো, সেটা তার আচার আচরণের মধ্যে দিয়ে পরে এটা প্রকাশ পায়। বাবা পরিবারের জন্য উপার্জন করে, কোনো কোনো পরিবারে মাও উপার্জন করেন। সংসার পরিচালনার জন্য তাদের অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাবিত করে। যেমন বাবাও চাকরি করে, মাও চাকরি করে, তাদের মধ্যে যখন তারা দুজনেই ব্যস্ত থাকেন যে স্বতন্ত্র একটা আচরণ, তাহলে সেটা শিশুর মধ্যে কি করে প্রভাব বিস্তার করে। তোমার নিজের পরিবারে পিতামাতা ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো। দেখবে পরিবারের বড় ভাই বোনদের কাছ থেকে তোমার বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকো, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণে লক্ষ্য করা যায়। তোমরা বড় ভাই বোন থেকে, পরিবারের মা বাবা, বড় ভাই বোন যে পরিবারে যারা থাকে তাদের কাছ থেকে তুমি যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য ভাবটা, ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, সহযোগিতা, যে ধরনের আচরণগুলো তুমি শিখো, সে আচরণটাই কিন্তু পরবর্তীতে তোমার মধ্যে প্রকাশ পাবে, মানে যেটা তুমি পরিবার থেকে শিখছো। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন, নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্কে কি করে সুদৃঢ় করে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরিবারগুলোকে আমরা সব সময় সচেতন থাকবো যে শিশুদেরকে ভালো কিছু শিখাতে, ভালো শিক্ষাটা গ্রহণ করাতে। অন্যথায় যখন তাকে আমি ভালো কিছু দিতে পারবো না, তখন আমার শিশুর উপরেই কিন্তু একটি জাতির ভবিষ্যৎ। তাহলে কখনো একটা ভালো জাতি গড়ে উঠতে পারবে না, একটা ভালো সমাজ গড়ে উঠতে পারবে না। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এই জন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া। পিতামাতার মধ্যে যদি ঝগড়া হয়, পিতামাতার মধ্যে যদি মনোমালিন্য হয়, সেটা শিশুর মধ্যে অবশ্যই প্রভাব পড়ে।
পিতামাতা যদি ধরো দুজন দুজনের সাথে একটা খারাপ আচরণ করলো, তাহলে শিশুর মধ্যে সেটা অবশ্যই নেগেটিভলি একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে আমার বাবা মার সাথে খারাপ আচরণ করছে, মা বাবার সাথে খারাপ আচরণ করছে। শিশুও তখন ওই বাবা মার প্রতি তার শ্রদ্ধাবোধ কমে যাবে, ভালোবাসা কমে যাবে। এজন্যই পিতামাতার মধ্যে সবসময় সম্প্রীতিবোধ, ভালোবাসাটা সবসময় পরিবারের মধ্যে থাকতে হবে। অন্যথায় শিশু কখনো ভালোভাবে ভালো মেন্টালিটি নিয়ে কখনোই বড় হতে পারবে না। আচ্ছা, এই সবই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব ফেলে। তাহলে পরিবারের সুখ, শান্তি, ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আমাদেরকে কি করতে হবে? সব সময় সচল রাখতে হবে। পরিবারের মধ্যে এগুলো সবসময় আমাদেরকে চর্চা করতে হবে। ভালোবাসার, সম্প্রীতিবোধের, সহযোগিতার, পারস্পরিক সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ব, মন মানসিকতাটা। আচ্ছা, বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা উভয়ই চাকুরিজীবী, সেসব পরিবারে নিজেকে গৃহবৃত্তের বা আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হতে হয়। ধরো একটি পরিবারে বাবাও চাকরি করেন, মাও চাকরি করেন, তাহলে পরিবারে যে শিশুটা আছে সে শিশুটার কেয়ারটেকার, মানে শিশুটার জন্য একটা কেয়ারটেকার রাখতে হয়, অথবা তার টেক কেয়ারের জন্য একজন নার্সিং তাকে করার জন্য তার আত্মীয় স্বজনের বাড়িতে তাকে রেখে যাওয়া হয়। তাহলে এই পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদন প্রয়োজনীয় সময় দিতে পারেন না। কে? পিতামাতা। ফলে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ গড়ে ওঠে না। বাবা মা যদি দুজনেই চাকরি করেন, শিশুদের যদি সেভাবে বিনোদন, শিক্ষা, খেলাধুলা দিতে না পারেন, তাহলে শিশু সামাজিকীকরণ কখনোই গড়ে উঠবে না। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে বসবাস, পিতা কিংবা পিতামাতার উভয়ের মৃত্যু শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বাধার সৃষ্টি করে। তাহলে আমরা দেখলাম বাবা মার ভালোবাসার সম্পর্ক, পিতামাতার যে সম্প্রীতি, ভালোবাসা, সেটা একটা পরিবারে খুব বেশি প্রয়োজন। কারণ পিতামাতার মধ্যে যদি ঝগড়া হয়, বিচ্ছেদ হয়, পিতামাতার মৃত্যু হয়, বাবা মাকে ছেড়ে অন্য বাসায় থাকছে, মা বাবাকে ছাড়া অন্য বাসায় থাকছে, তাহলে এটা শিশুর মধ্যে প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রে একজন শিশু কখনোই ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। সুষ্ঠু সামাজিকীকরণে সে কখনোই ভালো ভূমিকা রাখতে পারবে না। সামাজিকীকরণ হিসেবে কি? সামাজিকীকরণে তার বাধা সৃষ্টি হবে। পরিবারের শিশুর সামাজিকীকরণ কখনোই সুষ্ঠুভাবে হবে না। এইসব শিশুর আচরণে একাকিত্বতাবোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, ধূর্ততা প্রভৃতি দেখা দিতে পারে। একজন শিশু পিতামাতার কাছ থেকে, ভালোবাসার কাছ থেকে যখন বঞ্চিত হয়, পিতামাতার মধ্যে যখন দ্বন্দ্ব চলে, ভালোবাসার অভাব দেখা দেয়, তখন সেই শিশুটা যখন ওই আচরণগুলো দেখে, বাবা মার খারাপ আচরণগুলো দেখে, পরিবারের সদস্যদের খারাপ আচরণগুলো দেখে, সেই শিশু বেড়ে উঠবে ঠিক এভাবে। তার মধ্যে হিংসাত্মক, প্রতিহিংসা, আরেকজনের প্রতি তার হিংসা কাজ করবে, সবসময় সে হিংসা করবে আরেকজনকে। একাকিত্ববোধ, সে কখনো কারো কাছ থেকে সাথে মিশতে চাইবে না, একা থাকতে চাইবে, মানুষকে তার ভালো লাগবে না। ঠিক আছে? তার মধ্যে আত্মকেন্দ্রিক চলে আসবে, না এটা আমার, এটা শুধু একান্ত আমার হবে, আর কারো হবে না, এটা আমি চাই, শুধু আমার চাইতে হবে। আর কারোটা হলে তার মধ্যে হিংসা চলে আসবে, যে না এটা প্রয়োজন নাই, আর কারো প্রয়োজন, এটা আমার প্রয়োজন। তার মধ্যে লজ্জা থাকবে না, লজ্জা টোটালি থাকবে না, সে অনেক খারাপ কাজ করতে পারে। তার মধ্যে ধূর্ততা, চালাকি নয়, ধূর্তটা হচ্ছে, শিয়ালকে আমরা ধূর্ত বলি, শিয়ালে, এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে বিরাজ করবে। এগুলো হচ্ছে তার পরিবার থেকে শিক্ষাটা সে গ্রহণ করে, যে কাউকে হিংসা করা, কারো প্রতি তার শ্রদ্ধাবোধ না থাকা, সে নিজেকে সবসময় এক আত্মকেন্দ্রিক রাখা, কারোর সাথে কখনো নিজের সাথে মানে ত্যাগ স্বীকার না করা কারোর জন্য, এইসব এগুলো। ঠিক আছে?
আর হচ্ছে তাহলে আমরা জানতে পারলাম আমাদের মধ্যে যখন পরিবারের ভালোবাসা সম্প্রীতি না থাকে, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে আত্মকেন্দ্রিক, লজ্জাহীনতা এগুলো চলে। তাহলে আমরা পয়েন্টগুলো একটু জেনে নিই। কি থাকবে? পারিবারিক ভালোবাসাটার অভাবে একাকিত্ববোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, ধূর্ততা প্রভৃতি দেখা দিতে পারে। ওকে, এই কারণে পরিবারে যাতে এইসব সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য আমাদের সচেতন হতে হবে। পরিবারের শিশুগুলো যাতে ভালোভাবে সুষ্ঠু সামাজিকীকরণে বেড়ে ওঠে, আমাদের কি করতে হবে? সচেতন থাকতে হবে। তবে যেমন সামাজিকীকরণ, আচ্ছা, অনেক সময় দেখা যায় পিতার অত্যধিক শাসন এবং মায়ের অধিক স্নেহ শিশুর সামাজিকীকরণে বাধাগ্রস্ত করছে। এই কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতামাতার পরিবারের জন্য সদস্যদের ভূমিকা সমন্বয় করতে হবে, সমন্বয় থাকতে হবে ভালোবাসার বা অধিক শাসনের। পরিবারের সকল সদস্যের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনে শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক, এসব শিশুকে আত্মসচেতন ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একজন শিশু ব্যক্তিত্ববান, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে তার সামাজিকীকরণ হিসেবে তৈরি হওয়া নিশ্চয় তার পরিবারের ভূমিকা অন্যতম। পরিবার কাছ থেকে সে যে শিক্ষাটাই পাবে, ভালো শিক্ষা, সেটা সেভাবেই কিন্তু একজন শিশু বড় হয়। আদারওয়াইজ অন্য কোনো কারোর শিক্ষা দিয়ে নয়। প্রথম শিক্ষাটা হচ্ছে তার পরিবার। এটা আমি নিজেও দেখেছি। যার পরিবারের মধ্যে সব কিছু ভালো, ইতিবাচক, সে কিন্তু ওভাবে বড় হয়, তার মধ্যে সব কিছু পজিটিভ, ভালো গুণ। যার পরিবারের মধ্যে সমস্যা আছে, তার সব বাচ্চাটা অবশ্যই সমস্যার মধ্যে দিয়ে বড় হয়, তার মধ্যে সুষ্ঠু সামাজিকীকরণ কখনো তৈরি হয় না। ঠিক আছে, আমরা তাহলে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য, তাদের পারস্পরিক সম্পর্কের যে ভূমিকা, সেটা জানতে পারলাম। আমরা মূল যে পয়েন্ট আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, পরিবারের পিতামাতার সদস্যদের, ভাই বোনদের খুব সচেতন থাকতে হবে একজন শিশুর বেড়ে ওঠার সম্পর্কে। অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এইটাই হচ্ছে যে একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য এই গুণগুলো মানুষের প্রয়োজন, তাকে এইভাবে শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আচ্ছা, আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ, আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। তার আগে কি তোমাদেরকে আরেকবার করে পয়েন্টগুলো বলবো? যেমন এখানে মূল কথা হচ্ছে সেটাই যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, আত্মত্যাগ, ভালোবাসা, নাগরিক চেতনা, সহযোগিতা, নীতিবোধ, এসব গুণগুলো একটা শিশুর মধ্যে গড়ে তুলতে হলে একজন পরিবারের মা বাবা, ভাই বোন সবাইকে সচেতন হতে হবে শিশুর সামাজিকীকরণে, যাতে সে কোনো বাধা সৃষ্টি না হয়। এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট এইখানে। তাহলে আমরা নেক্সট আরেকটা অধ্যায়ে চলে যাই, সেটা হচ্ছে যে অষ্টম অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। অষ্টম অধ্যায় আমরা এখন চলে যাব অষ্টম অধ্যায়ে। সবাই লিখো, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেশি না কম? অবশ্যই বেশি। কেন বেশি? চীনে তো অনেক জনসংখ্যা,
ভারতে তো অনেক জনসংখ্যা, আমাদের চেয়ে অনেক বেশি। চীনে 140 কোটি, ভারতে 120 কোটি, আমাদের মাত্র 16, 17, 18 কোটি। তাহলে আমাদের জনসংখ্যা কেন, কোথায় বেশি? হ্যাঁ, আমাদের জনসংখ্যা আয়তন অনুযায়ী বেশি। আমাদের দেশ হচ্ছে গরিব রাষ্ট্র, সে তুলনায় বেশি। আচ্ছা, জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। একটি দেশের জনসংখ্যা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়? আয়তনের সাথে। এই জনসংখ্যাকে হতে হবে শিক্ষিত ও দক্ষ। জনসংখ্যা নয়, আমাদেরকে জনসম্পদ হিসেবে তৈরি হতে হবে, তবেই আমাদের দেশের কখনো অভাব থাকবে না। এই জন্য আমাদের দেশের জনসংখ্যার সমস্যাটা বেশি। যেখানে জনসম্পদ আছে সেখানে জনসংখ্যার কোনো সমস্যা নেই। জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলে যেমন উন্নয়নও ত্বরান্বিত হয়, তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমরা বাংলাদেশে জনসংখ্যার বিভিন্ন দিক সম্পর্কে জানব। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানব? বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা করতে পারবো। জনসংখ্যা পরিবর্তনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে মা ও শিশু জন্মহারের কারণ প্রভাব বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের আলোকে জনসংখ্যা চাপের ধারণাটি ব্যাখ্যা করতে পারবো। জনসংখ্যার বৃদ্ধির কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জনসংখ্যার সমস্যা সমাধানের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা আমরা এখন পড়ব। পার্ট এ আমরা সবাই একটু লিখি। পার্ট এ, ওকে। বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। বাংলাদেশ সহ আঞ্চলিক, সবাই লিখো বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। দেশটি দ্রুত মধ্যম আয়ের দেশের দিক এগিয়ে যাচ্ছে। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিমি। ঠিক আছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 14,97,72,364 জন প্রতি বর্গ কিলোমিটার, 1015 জন। 2015-16 সাময়িক সালে জনসংখ্যা হয় 15,99,00,000। বর্তমানে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার 1.37% বা 2001 সালে ছিল 1.54%। 15 সালে জনসংখ্যা ছিল 15,99,00,000।
বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.37 কি শতাংশ। 2001 সালের 1.54%, তাহলে এখন কমে গেছে। এবার আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের তুলনা করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেমন আমরা দেখি একটা 74 পৃষ্ঠায় আছে, তোমরা দেখো সবাই, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার বৃদ্ধির তুলনামূলক চিত্রটা। দক্ষিণ এশিয়ার দেশ যেমন বাংলাদেশ 2000 থেকে 2005, মানে 5 বছর অন্তর অন্তর বৃদ্ধির হারের তুলনাটা তোমরা দেখো। বাংলাদেশেরটা দেখবা 1.70, আবার এটা 2000 থেকে 2005-এ। আমি একটু লিখি সেটা। ধরো এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ, এটি হলো 5 বছর পর পর যে তার জনসংখ্যার যে 5 বছর অন্তর অন্তর যেটা হয় আর কি, তার চিত্র। ওকে, ঠিক আছে। ধরো এটা বাংলাদেশ, এখানে ধরো 2000 থেকে 2005, 2000 থেকে 5, হ্যাঁ। তারপরেটা আছে ধরো 5 থেকে 10, 5 থেকে 10, মানে 2005 থেকে 10 আর কি, 2005 থেকে 10। তারপর 2010 থেকে 2015, 2010 থেকে 2015। তাহলে আমরা প্রথমে দেখলাম বাংলাদেশ কত ছিল, 1.70। ওকে, তারপর দেখো 1.18, এটা বৃদ্ধির হারটা কমে গেছে, 1.18। তারপর কি 1.20, 1.20। আবার এখানে একটু বেশি দেখা যাচ্ছে, যেমন ভারতে দেখো, ভারতে, ঠিক আছে, ভারতে দেখো তুমি 1.65, 1.65, আর সেটা তোমার 2005 থেকে 10-এর মধ্যে এসে 1.46, হ্যাঁ। পরবর্তী 2010 থেকে 15-তে গিয়ে সেটা হলো 1.26। বাংলাদেশে কিন্তু বাংলাদেশেরটা আবার ডিফারেন্স, হ্যাঁ, ভারতেরটা ঠিক আছে এখানে। তাহলে এখানে হলো নেপাল, ঠিক আছে। আর একটু ঘর করতে হবে, আমি একটু ছোট করে দিই এটা। ওকে, নেপাল, আর হচ্ছে যেমন নেপালে ছিল 1.44। ওকে, তারপর 5 থেকে 10-এর মধ্যে হলো 1.05। তারপর তোমার 10-এর পরে গিয়ে 10 থেকে 15-তে হলো 1.28, আবার বেড়ে গেল। ওকে, আমি ঘরগুলো আগে করে নিই। 28, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। আমি দেশগুলো লিখে নিই, হ্যাঁ, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান,
আফগানিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। আচ্ছা, তাহলে পাকিস্তানে 2000 থেকে 5-এর মধ্যে ছিল পাকিস্তানে 2.07। আচ্ছা, তাহলে পরবর্তীতে গিয়ে হচ্ছে সেম 2.07, মানে 5 থেকে 10-এর মধ্যে। আর হচ্ছে 10 থেকে 15-এর মধ্যে 2.11। আর শ্রীলঙ্কাতে দেখো 2000 থেকে 5-এর মধ্যে ছিল 0.78, 0.78। 2005 থেকে 10-এর মধ্যে হলো 0.68, 0.68। আর হচ্ছে 2010 থেকে 15-এর মধ্যে হলো 0.50। তাহলে এটা ঠিক আছে, ওকে। আর হচ্ছে আফগানিস্তানে দেখবো চাঁদ অনেক বেশি, আফগানিস্তানে হচ্ছে 4.28, 4.28 অনেক। তারপরে 5 থেকে 10 সালের মধ্যে গিয়ে হলো 2.7, কমে গেছে 2.73, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে পরে যে 10 থেকে 15-তে গিয়ে হলো কি 3.02, 02। ভেরি গুড। তোমরা এই চারটা ভালো করে একটু দেখবে। যেমন ভুটান লিখবো আমরা, তো প্রথমে 2000 থেকে 5-এর মধ্যে এসে 2.87, 2.87। তারপর তোমার 5 থেকে 10-এর মধ্যে এসে গেল 2.02, 02। আর হচ্ছে 2010 থেকে 15 সালের মধ্যে 1.46, এখানে এসে কমে গেল, ঠিক আছে। তারপর মালদ্বীপে দেখো, মালদ্বীপে 1.68, ঠিক আছে। পরে 5-10-এর মধ্যে গিয়ে হলো 1.73, বেড়ে গেল, ঠিক আছে। তারপরে 2010 থেকে 15-তে আরো বাড়তি হয়ে 1.79, ওকে। এই চারটা আমরা একটু দেখবো কিভাবে জনসংখ্যা, যেমন উপরে সারণী তথ্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি, ওকে। আমরা এখানে দেখবো বাংলাদেশের শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি, কিন্তু নেপালের তুলনায় বেশি ও ভারতের তুলনায় অপেক্ষাকৃত কম। অন্যদিকে পাকিস্তানে জনসংখ্যার বৃদ্ধির হার বাংলাদেশ সহ অন্যান্য দেশের তুলনায় বেশি, ওকে। অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানের জনসংখ্যার হার বেশি, ঠিক আছে। কিন্তু জনসংখ্যার এই বৃদ্ধির হার নির্ভর করে উক্ত দেশের জন্মহার, মৃত্যুহার ও অন্যান্য কারণের উপরে। আচ্ছা, আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বটা দেখব। যেমন মালদ্বীপের ঘনত্ব হচ্ছে যে 7301 জন, মানে প্রতি বর্গ কিলোমিটারে। সিঙ্গাপুরে হচ্ছে 1320 জন, বাংলাদেশে হলো 1063 জন, ভারতে হলো 380 জন, শ্রীলঙ্কায় 345, জাপানে হচ্ছে 339, মানে জাপানে কম। উপরের সারণী থেকে দেখা যায় যে বাংলাদেশের ঘনত্ব ভারত, শ্রীলঙ্কা, জাপান থেকে 3 গুণ কিন্তু বেশি আয়তনের তুলনায়, ঠিক আছে। তাহলে অর্থাৎ এটি ঘনবসতিপূর্ণ কি দেশ। বাংলাদেশে বিভিন্ন বছরের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি। 1974 সালে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 2.62, 1981 সালে 2.32, 1991 সালে 2.01, 2001 সালে 1.58, 2011 সালে 1.34 আর 2014 সালে 1.37, ঠিক আছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, আমরা অতটুকুই লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে আমি বাকি ইয়েগুলো পার্টগুলো পড়িয়ে দিব। তোমাদের নেক্সট দিনের পড়া থাকবে
আমি 3টা চার্টের কথা এখানে বললাম, ঘনত্ব আর 5 বছর পর অন্তর এটাতে লিখে দিয়েছি আদমশুমারি। এটা তোমরা একটু পড়ে নিবে, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আকারে এগুলো লিখে রাখবে। আর হচ্ছে মানে জনসংখ্যা যদি জনসম্পদে রূপান্তরিত করলে আমাদের দেশের উন্নয়নগুলো 5টি বাক্যে লিখবা, কোন কোন ক্ষেত্র উন্নয়ন। হ্যাঁ, আর হচ্ছে যে মানে পজিটিভ দিকগুলো আর কি। জনসম্পদ হলো তো অবশ্যই পজিটিভ। 5টি বাক্য লিখবা, কি কি হয়, কি কি সম্ভব দেশের উন্নয়নে। ওকে, ঠিক আছে, তোমরা পড়াগুলো লিখে রাখবে, পড়াগুলো শিখবে, পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন কন্টিনিউয়াস তোমরা শেষ করবে, ঠিক আছে, শেষ করে নিবে। তাহলে আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কোভিড-19 প্রতিরোধ করে আমরা পড়াশোনা চালিয়ে যাব ইনশাল্লাহ। এখনও তো পরীক্ষার সিদ্ধান্ত হয়তো চলে আসবে আমাদের, আল্লাহর রহমতে। আমরা পড়াশোনাটাই চালিয়ে যাব, মূল কথা হচ্ছে যে আমাদের এটাই, যে আমরা পড়াশোনা চালিয়ে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।